হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি সাথে, আর চলে এলাম আরও একটা অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ এক্সপ্লেন করব 2018 সালে রিলিজ হওয়া তেলুগু মুভি ওয়াইফ অফ রাম। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এই মুভিটা মানুষের ব্রেনের সাথে খেলতে সক্ষম। মুভির চমৎকার টুইস্টগুলো যে কাউকে হতবাক করে দেবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা পাহাড়ি এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন মানুষ সেখানে আহত অবস্থায় পড়ে আছে। একজন ক্যাব ড্রাইভার অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। পুলিশ অফিসার চারি অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য হসপিটালে যায়। ডক্টর চারিকে জানায় ওরা ম্যারিড কাপল ছিল। হাজব্যান্ড অ্যাক্সিডেন্টের স্পটেই মারা গেছে, আর ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট ছিল। অ্যাক্সিডেন্টের কারণে পেটেই বাচ্চাটার মৃত্যু হয়, তাই ডক্টর অপারেশন করে মৃত বাচ্চাটিকে বের করেছে। চারি মেয়েটির সাথে কথা বলে স্টেটমেন্ট নিতে চায়। ডক্টর বলে সে তো এখন অজ্ঞান অবস্থায় আছে, তাড়াতাড়ি জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে পারে। কথাটা শুনে চারির একটু খারাপ লাগে। এটা দেখে ডক্টর বলে আপনি মনে হয় নতুন জবে জয়েন করেছেন, এ কারণেই অল্পতে ইমোশনাল হয়ে যাচ্ছেন। এর পরের সিনে আমরা অ্যাক্সিডেন্ট স্পট থেকে উদ্ধার হওয়া সেই মেয়েটিকে দেখতে পাই। মেয়েটির নাম দীক্ষা। অজ্ঞান অবস্থাতেই দীক্ষা স্বপ্নে তার স্বামী রামের সাথে কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছিল। কিছুক্ষণ পর দীক্ষার জ্ঞান ফিরে আসে। দীক্ষা তখনও জানত না তার গর্ভের সন্তান এবং তার হাজবেন্ড দুজনের কেউই আর বেঁচে নেই। পরের দিন সকালে রামের মা দীক্ষার সাথে দেখা করতে আসে। শাশুড়িকে দেখে দীক্ষা জিজ্ঞেস করে আমার বাচ্চা কোথায় মা? রামের মা কোনো উত্তর দেয় না। দীক্ষা নিজেই বলে বাচ্চাটাকে মনে হয় আইসিইউতে রেখেছে, প্রিম্যাচিউর হয়েছে হয়তো, আমি গিয়ে ওকে একটু দেখে আসি। পরের মুহূর্তে দীক্ষা আবার বলে না থাক, আমি যাব না, আইসিইউতে অন্য পেশেন্টদের যাওয়া একদমই উচিত না। আচ্ছা মা, আমার কি ছেলে না মেয়ে হয়েছে? আমি শিওর মেয়েই হয়েছে, মেয়ের জন্যই তো কত মানত করেছি। আচ্ছা, মেয়েটা কি আমার মতো হয়েছে নাকি রামের মতো? নিশ্চয়ই রামের মতোই হয়েছে। রাম নিশ্চয়ই অনেক খুশি হয়েছে, তাই না? কিছুদিন পরেই আমি ওকে দেখতে পাবো, তাই না? কি অদ্ভুত, তাই না মা? এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি, অথচ এখন আর মাত্র কয়েকটা মুহূর্ত অপেক্ষা করতে কত কষ্ট হচ্ছে আমার। ব্যাপার না, আমি আর রাম একসাথে আমাদের সন্তানকে দেখব। রামের মা দীক্ষার কোনো কথার জবাব না দিয়ে কাঁদতে শুরু করে। দীক্ষা কিছুটা চিন্তিত হয়ে বলে কি হয়েছে মা? আমার মেয়েটা কি অসুস্থ? আপনি চিন্তা করবেন না, আমরা ভালো কোনো ডক্টরের কাছে ওর চিকিৎসা করব, দেখবেন ও একদম সুস্থ হয়ে যাবে। দীক্ষার বেডে রামের ফোন আর ঘড়ি রাখা ছিল। সেগুলো দেখে দীক্ষা জিজ্ঞেস করে রামের ফোন আর ঘড়ি এখানে কেন? রাম কোথায়? রামের মা এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। শাশুড়িকে এভাবে কাঁদতে দেখে দীক্ষা বিচলিত হয়ে বলে রামের কি হয়েছে? আমাকে রামের কাছে নিয়ে চলুন, আমি ওর সাথে দেখা করতে চাই। রামের মা সত্যটা গোপন করতে পারে না। সে দীক্ষাকে জানিয়ে দেয় রাম আর তার সন্তান দুজনেই মারা গেছে। দীক্ষা চিৎকার করে কেঁদে ওঠে। রামের মা দীক্ষাকে শান্ত করার চেষ্টা করে। এরপর পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সত্যম অ্যাক্সিডেন্ট কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য হসপিটালে যায়। সত্যম একজন করাপ্টেড অফিসার। হসপিটালে ঢোকার সময়ও সে ফোনে একজন লোকের সাথে ঘুষের ডিল করছিল। লোকটা একটু কম টাকা দিতে চাইলে সত্যম তাকে 3 বছরের জন্য জেলে আটকে রাখার হুমকি দেয়। বাধ্য হয়ে লোকটা সত্যমের চাহিদা অনুযায়ী ঘুষ দিতে রাজি হয়। দীক্ষার ওয়ার্ডে যাওয়ার সময় সত্যম চারিকে জিজ্ঞেস করে সেলফি নিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। চারি বলে অন্ধকারে কিভাবে সেলফি নেবে। তখন সত্যম চারিকে একটা অন্ধকার রুমে নিয়ে যায় এবং সেখানে একটা সেলফি তোলে। সত্যম নিজের দামি আইফোনটাকে দেখিয়ে বলে সেলফি তোলার জন্য আলোর প্রয়োজন হয় না, একটা ভালো ফোন থাকলেই হয়। এরপর দীক্ষার ওয়ার্ডে ঢুকে সত্যম দীক্ষাকে শুনিয়ে একটা কনস্টেবলকে বলে অ্যাক্সিডেন্ট স্পটে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দাও, এখানে সেলফি তোলা নিষেধ। দীক্ষা বলে আমরা সেলফি নিচ্ছিলাম না, আমার হাজবেন্ডকে মার্ডার করা হয়েছে। আমার স্পষ্ট মনে আছে কেউ একজন রামকে হত্যা করেছে। সত্যম জিজ্ঞেস করে কি হত্যা করেছে। দীক্ষা বলে সেটা জানি না, সে হুডি পরেছিল। সত্যম বলে কি ঘটেছিল একটু ডিটেলসে বলুন তো। দীক্ষা বলে ওই দিন রিসোর্ট থেকে ফেরার সময় আমরা রাস্তায় গাড়ি থামিয়ে পাহাড়ের ভিউ দেখছিলাম। হঠাৎ একজন লোক এসে রামের সাথে লড়াই করতে শুরু করে। আমি ওদেরকে থামানোর চেষ্টা করেছিলাম, এমনকি আমি পুলিশ কন্ট্রোল রুমেও কল করেছিলাম। তখন ওই লোকটি আমার ফোন কেড়ে নিয়ে খাদে ফেলে দেয় আর আমাকেও ধাক্কা দেয়। এরপর সে রামকে জোরে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যে ক্যাব ড্রাইভার ওদেরকে হসপিটালে নিয়ে এসেছিল সে সত্যমকে বলে উনি ঠিক বলছেন, আমি নিজেও কিলারকে দেখেছি, লোকটা অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। সত্যম ক্যাব ড্রাইভারকে কিলারের গাড়ির নাম্বার জিজ্ঞেস করে। ক্যাব ড্রাইভার বলে গাড়ি অনেক স্পিডে চলছিল তাই গাড়ির নাম্বারটা দেখতে পারিনি। সত্যম জানতে চায় গাড়িটা কি কালারের ছিল। ক্যাব ড্রাইভার বলে ওই সময় অনেক অন্ধকার ছিল আর আমি নিজেও অনেক ক্লান্ত ছিলাম, তাই গাড়ির কালার খেয়াল করিনি। সত্যম উল্টাপাল্টা প্রশ্ন করে কেসটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। কেসের ব্যাপারে কথা না বলে সে ক্যাব ড্রাইভারের দোষ খুঁজতে শুরু করে। সত্যমের আচরণে বিরক্ত হয়ে দীক্ষা নিজে থেকেই কেসের ব্যাপারে কথা শুরু করে।
দিগজা বলে আমরা শুধু পাহাড়ের ভিউ দেখার জন্যই সেখানে গিয়েছিলাম। সত্যম বলে কি দরকার ছিল প্রেগনেন্ট অবস্থায় রাতের বেলা এমন জায়গায় যাওয়ার? আপনার কথা অনুযায়ী একজন হুডি পরা ব্যক্তি আপনার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তো কাউকে কি আপনার সন্দেহ হয়? দিগজা বলে না। সত্যম বলে তাহলে এখন আমরা চাই, আমরা আপনার কমপ্লেইন লিখে নিয়েছি, এবার ইনভেস্টিগেশন শুরু করব। কিছু জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। চলে যায় সে। যাওয়ার সময় চারি সত্যমকে বলে আমি রিপোর্ট রেডি করে ফেলেছি, এরপর কি করতে হবে? সত্যম বিরক্ত হয়ে বলে এসব মার্ডার কেস এমনিতেই ক্লোজ হয়ে যাবে, কি এসব জঙ্গলের মার্ডার কেসে নিজেকে ফাঁসাতে যাবে? সত্যমের কথাগুলো দিগজার রুমের ভেতর থেকে শুনতে পায়। এসব শুনে সে অনেক হতাশ হয়ে পড়ে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর দিগজা বাড়ি ফিরে যায়। বাড়িতে ঢুকতেই রামের সাথে কাটানো স্মৃতিগুলো দিগজার মনে পড়তে থাকে। প্রতিটা মুহূর্তে সে নিজের পাশে রামের অস্তিত্ব অনুভব করছিল। অনাগত সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের। সন্তানের জন্য স্পেশাল ভাবে রুমটাকেও ডেকোরেট করেছিল তারা। সেই স্বপ্নগুলো আর কখনোই পূরণ হবে না। এসব ভাবতে গিয়ে বাড়ির ভেতরে দম বন্ধ হয়ে আসছিল দিগজার। তাই সে কাঁদতে কাঁদতে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। দিগজা একটি এনজিও অফিসে যায়। ওই এনজিও অফিসেই সে জব করে। পুলিশ চলে যাওয়ার পর দিগজার বস দিগজাকে বলে এই অবস্থায় তোমার অফিসে আসা উচিত হয়নি, তুমি এখনো অসুস্থ, তোমার আরো বিশ্রাম নেওয়া উচিত। দিগজা বলে আমি আরো 2 সপ্তাহ অফিসে আসতে পারবো না। দিগজার বস বলে এটা বলার জন্য অফিসে আসার কি প্রয়োজন ছিল, ফোনে বললেই হতো। এরপর দিগজা জিজ্ঞেস করে অফিসে পুলিশ কেন এসেছিল। দিগজার বস বলে স্নেহার কেসের ব্যাপারে কথা বলতে এসেছিল। স্নেহা হচ্ছে দিগজার কলিগ, রিসেন্টলি তার মার্ডার হয়েছে। দিগজার বস বলে পুলিশ স্নেহার কিলারদের ব্যাপারে জানতে পেরেছে, কয়েকজন শ্রমিক ওকে হত্যা করেছে। স্নেহার কথা শুনে দিগজার আরো বেশি মন খারাপ হয়, কারণ স্নেহার সাথে দিগজার অনেক ভালো সম্পর্ক ছিল। এরপর দিগজা বাড়িতে ফিরে যায়। রামের স্মৃতি সাথে নিয়ে বিষণ্ণতায় ভরা দিনগুলো কাটতে থাকে দিগজার। একদিন সকালবেলা দিগজা সত্যমকে কল করে রামের মার্ডার কেসের ব্যাপারে জানতে চায়। দিগজা জিজ্ঞেস করে আমার হাজবেন্ডের হত্যাকারীর ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে পেরেছেন? সত্যম ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিতে চায়। তখন দিগজা বলে আপনি বললে আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনার সাথে কথা বলি। সত্যম বলে কোনো দরকার নেই, কিছু জানতে পারলে আমি নিজেই আপনাকে জানাবো। কথাটা বলেই সত্যম ফোন কেটে দেয়। দিগজা আর ধৈর্য ধরতে পারছিল না, তাই সে পুলিশ স্টেশনে চলে যায়। ওই সময় ইন্সপেক্টর সত্যম পুলিশ স্টেশনে ছিল না। দিগজা সেখানে বসে সত্যমের জন্য অপেক্ষা করতে থাকে। সত্যমের আসতে অনেকটা সময় লেগে যায়। সত্যম এসে দিগজাকে দেখে বলে আপনাকে না বলেছিলাম পুলিশ স্টেশনে আসার কোনো প্রয়োজন নেই। দিগজা বলে মার্ডার হওয়ার 10 দিন পেরিয়ে গেছে, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করেই কথা বলি। সত্যম বলে আপনি তো একা নন, আমাকে আরো অসংখ্য কেস সামলাতে হয়। দিগজা জিজ্ঞেস করে তাহলে এই কেসটা সলভ করতে আপনার কতদিন সময় লাগতে পারে? সত্যম দিগজার সাথে ঠাট্টা করে একজন গণকের অ্যাড্রেস দিয়ে বলে ওই গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবে কবে কেস সলভ হবে। এই কথা বলে সত্যম হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় চারিকে বলে আর একদিন পর এই কেসটা ক্লোজ করে দিবে। কথাটা দিগজা শুনতে পায়। দিগজা বুঝতে পারে পুলিশ তাকে কোনো হেল্প করবে না, তাই সে বাড়ি ফিরে যায় এবং নিজেই কেসের ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। দিগজা রামের সাথে রিলেটেড সব ইনফরমেশন নিয়ে দেয়ালে একটা ডায়াগ্রাম তৈরি করে, যাতে রামের হত্যাকারীর ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে। এরপর সে একটা সিম কার্ডের দোকানে যায় এবং রামের আইডি কার্ড দিয়ে একটা সিম কার্ড তুলতে চায়, কিন্তু সিম কার্ড বিক্রেতা বলে মৃত ব্যক্তির নামে সিম কার্ড দেওয়া যায় না। দিগজা অনেক রিকোয়েস্ট করার পর বিক্রেতা সিম কার্ড দিতে রাজি হয়, তবে এর জন্য সে 4-5 দিন সময় চায়। এরপর দিগজা ওই জায়গাটায় যায় যেখানে রামকে হত্যা করা হয়েছে। সে আশেপাশের জায়গাগুলো ভালোভাবে সার্চ করে দেখে কোনো ক্লু পাওয়া যায় কিনা। অনেকটা সময় ধরে খোঁজাখুঁজির পরেও দিগজা কিছুই পায় না। হঠাৎ সে খেয়াল করে পাহাড়ের অপোজিটে একটা রিসোর্ট। দিগজা ওই রিসোর্টে যায় এবং রিসেপশনিস্টের কাছে ওই রুমটা চায়, যে রুম থেকে পাহাড় স্পষ্ট দেখা যায়। রিসেপশনিস্ট জানায় ওই রুমটা বুক করা হয়ে গেছে। দিগজা রুমের ভেতরে গিয়ে কিছুক্ষণের জন্য পাহাড়ের ভিউ দেখতে চায়। রিসেপশনিস্ট রাজি হয় না, কারণ 10 দিন আগেই ওই রুমে গেস্ট চেক ইন করেছে। 10 দিন আগের কথা শুনে দিগজা একটু চমকে ওঠে, কারণ 10 দিন আগে ছিল 23 অক্টোবর, আর ওই দিনই রামের মার্ডার হয়েছিল। রিসেপশনিস্ট দিগজার ফোন নাম্বার রেখে দেয় এবং বলে রুম খালি হলে আপনাকে জানিয়ে দিব। কিন্তু দিগজা রিসোর্ট থেকে বের না হয়ে রিসেপশনিস্টের চোখ ফাঁকি দিয়ে রিসোর্টের ভিতরে ঢুকে পড়ে এবং ওই রুমটাতে চলে যায়। রুমের দরজায় নক করতেই ওই রুমের গেস্ট বেরিয়ে আসে। দিগজা গেস্টের কাছে রুমে ঢুকে পাহাড়ের ভিউ দেখার পারমিশন চায়। লোকটা দিগজাকে পারমিশন দেয়, তবে লোকটা দিগজাকে দেখেই বুঝতে পেরেছিল দিগজা পাহাড়ের ভিউ দেখতে আসেনি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সে সরাসরি দিগজাকে বলে তুমি এখানে ভিউ দেখতে আসোনি, এখানে আসার উদ্দেশ্য কি তোমার? দিগজা বলে 1 সপ্তাহ আগে ওই জায়গাটায় আমার হাজবেন্ডের মার্ডার হয়েছিল। লোকটি বলে মার্ডার 1 সপ্তাহ আগে হয়েছে, এখন এখানে কেন এসেছো? দিগজা বলে জানতে পারলাম আপনি মার্ডারের দিন চেক ইন করেছেন, তাই ভাবলাম আপনি হয়তো কিছু দেখেছেন। লোকটা বলে দেখলে তো বলতামই।
দিগজা তাকে জিজ্ঞেস করে পুলিশ কি ইনভেস্টিগেশনে এসেছিল কিনা। লোকটা বলে, পুলিশ আসেনি, এজন্য কি তুমি নিজে ইনভেস্টিগেট করতে এসেছো? এটা অনেক ডেঞ্জারাস। তুমি সিঙ্গেল একটা মেয়ে অপরিচিত একটা লোকের রুমে দাঁড়িয়ে আছো। যদি খারাপ কিছু ঘটে যায় তো কি করবে তখন? তোমার হাজবেন্ডের হত্যাকারীও যদি তোমার সামনে চলে আসে, তুমি কি তাকে চিনতে পারবে? দিগজা বলে, চিনতে পারবো না, কারণ সে হুডি পরেছিল। এখানে আমরা অপরিচিত লোকটার রুমে একটা হুডি দেখতে পাই, কিন্তু দিগজা সেটা খেয়াল না করেই দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রিসোর্টের পাশে আড়াল থেকে কেউ একজন দিগজার উপর নজর রাখছিল। দিগজা সেটাও বুঝতে পারে না। সে আবার পাহাড়ের কাছে যায় এবং একটা স্থানীয় লোককে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা। লোকটি ভেবেছিল দিগজা ক্যামেরা কিনতে এসেছে, তাই সে বলে, এখানে কোথাও ক্যামেরা পাবেন না, শহরের দোকানে গিয়ে খোঁজ করুন। কোনো ইনফরমেশন খুঁজে না পেয়ে দিগজা বাড়ি ফিরে যায়। এরপর সে রামের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো চেক করতে শুরু করে, যদি সেখানে কোনো ইনফরমেশন পাওয়া যায়। রামের ফ্রেন্ড লিস্টে যারা যারা ছিল, দিগজা এক এক করে সবাইকে কল করে রামের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই রামের মার্ডারের ব্যাপারে কোনো ক্লু দিতে পারে না। কিলারকে খুঁজে বের করার চিন্তায় দিগজার ঘুম আসছিল না, তাই সে একটা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে আবার ডায়াগ্রামটা ভালোভাবে দেখতে শুরু করে। তখন হঠাৎ দিগজার মনে পড়ে সবকিছু চেক করলেও সে রামের জামা কাপড়গুলো চেক করেনি। রামের কাপড়গুলো সে ওয়াশ করার জন্য ভিজিয়ে রেখেছিল। সেগুলো সার্চ করে একটা বিলের কাগজ পায়, কিন্তু ভেজা হওয়ার কারণে সেখানে কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছিল না। তাই দিগজা আয়রন করে কাগজটা শুকিয়ে নেয়। তারপরেও সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, তাই এবার ডেটটা কোনো রকম বোঝা যাচ্ছিল। তবে দিগজা এতটুকু বুঝতে পেরেছিল যে এটা কোনো হোটেলের বিলের কাগজ হবে। এরপর দিগজা আবারও পুলিশ স্টেশনে যায়। সতম পুলিশ স্টেশনে না থাকায় দিগজা বসে অপেক্ষা করতে থাকে। ওই সময় একটা চোরও হাজিরা দিতে আসে। সতম না থাকায় সেও দিগজার পাশে বসে অপেক্ষা করতে থাকে। এর মাঝে চাওয়ালা এসে দিগজাকে এক কাপ চা দিয়ে যায়। দিগজা চাটা খেতে চায় না, তখন চোর ছেলেটা দিগজার কাছে চাটা চেয়ে নেয়। এরপর সতম পুলিশ স্টেশনে আসলে দিগজাকে দেখেই প্রচুর বিরক্ত হয়। সে চারিকে ডেকে বলে, এখন থেকে ম্যাডামের কেস তুমি হ্যান্ডেল করবে। এরপর দিগজাকে বলে, কেসের ব্যাপারে আপনার যা কিছু জানার আছে চারি আপনাকে সব জানাবে। দিগজার উপর রাগ প্রকাশ করতে না পেরে সতম চারিকে গালাগালি করে চলে যায়। চারি দিগজাকে বলে, ক্রাইম স্পটে আমরা কোনো প্রমাণ খুঁজে পাইনি, আর কিছুদিন সময় দিলে হয়তো কিছু একটা করতে পারবো। দিগজা কোনো কথা না বলে চুপচাপ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। এরপর সে আবারও নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে শুরু করে। একদিন সন্ধ্যায় একজন লোক দিগজাকে কল করে বলে, যেদিন আপনার হাজবেন্ডের মার্ডার হয়েছিল সেদিন আমি সেখানেই ছিলাম, আমি সব কিছু দেখেছি। দিগজা এক মুহূর্ত অপেক্ষা না করে স্কুটি নিয়ে চলে যায় লোকটির সাথে দেখা করার জন্য। ওই সময় দিগজার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা চেক করার আগেই লোকটা দিগজার সামনে চলে আসে। দিগজা লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ফোন করেছিলেন? লোকটা বলে, আমাকে চিনতে পারিসনি? তোর জন্যই আমাকে আমার পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তোর হাজবেন্ড আর বাচ্চা মরে গেছে, তাই না? ভালোই হয়েছে। দিগজা লোকটাকে চিনতে পারে। এই লোকটা হচ্ছে সুজাতা নামের এক মহিলার হাজবেন্ড। কোনো একটা কারণে দিগজা এবং তার এনজিওর মাধ্যমে সুজাতা আর তার হাজবেন্ডের ছাড়াছাড়ি হয়ে গেছে। এ কারণে সুজাতার হাজবেন্ড দিগজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বলে দিগজাকে রাতের বেলা নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে এসেছে। লোকটার উদ্দেশ্য ভালো না বুঝতে পেরে দিগজা দৌড়ে পালানোর চেষ্টা করে। লোকটাও দিগজার পিছে তাড়া করতে থাকে। দিগজার ভাগ্য ভালো থাকায় ওই সময় চারি সেখানে চলে আসে। দিগজাকে বাঁচানোর জন্য চারি লোকটার মাথায় আঘাত করে, এতে লোকটা অজ্ঞান হয়ে যায়। এরপর চারি দিগজাকে লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে দিগজা বলে, লোকটা বলেছিল তার কাছে মার্ডারের ইনফরমেশন আছে। এটা শুনে চারি রেগে গিয়ে বলে, আপনি এরকম যার তার কথায় বিশ্বাস করে চলে আসেন কেন? আসার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করতে পারেন না? দিগজা বলে, এত ভেবে কি হবে? আগে আমার কাছে ভাবার মতো অনেক বিষয় ছিল, এখন আমার একটাই লক্ষ্য, আমার হাজবেন্ডের হত্যাকারীকে খুঁজে বের করা। চারি বলে, আপনার যদি কোনো কিছু হয়েছে তো? দিগজা বলে, আর কি বা হবে আমার? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। একদিন এরকম কারো হাতেই হয়তো আমারও মৃত্যু হবে। এরপর দিগজা বাড়িতে ফিরে গিয়ে মেসেজটা চেক করে। আর কে নগর নামের একটা জায়গায় ট্রাফিক আইন অমান্য করায় রামের নামে মামলা হয়েছিল। মেসেজটা সেই মামলার চালানের একটা কপি ছিল। দিগজা ওয়েবসাইট থেকে মামলার ডিটেলস চেক করে। মামলাটা হয়েছিল 22 অক্টোবর, অর্থাৎ রামের মার্ডারের ঠিক একদিন আগে। রামের ড্রেসের পকেটে যে বিলের কাগজ ছিল, দিগজা সেটার সাথে মামলার টাইম মিলিয়ে দেখে দুটোর টাইম একদম কাছাকাছি। দিগজা বুঝতে পারে বিলের কাগজটা আর কে নগরের কোনো রেস্টুরেন্টের হবে, তাই সে ল্যাপটপে আর কে নগরের রেস্টুরেন্টগুলো সার্চ করতে শুরু করে। গ্রিন চিলি হাব নামের একটা রেস্টুরেন্টের সাথে বিলের কাগজে থাকা অস্পষ্ট নামটা মিলে যায়। পরের দিন দিগজা ওই রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রেস্টুরেন্টটি তালা দেওয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে রেস্টুরেন্টটা সিল করে দেওয়া হয়েছে। তাই দিগজা রেস্টুরেন্টের আশেপাশের এরিয়াটা ঘুরে দেখতে শুরু করে। তখনই একজন ড্রাগ সেলার দিগজার কাছে এসে বলে, আপনার কি ড্রাগ লাগবে? আমাকে বলুন, আমি সবকিছুর ব্যবস্থা করে দিতে পারবো।
লোকটা দিগজাকে ড্রাগ নেওয়ার জন্য অনেক জোরাজুরি করতে শুরু করে। দিগজা লোকটাকে ইগনোর করে চলেই যাচ্ছিল। ওই সময় দিগজার ফোনে সিম কার্ড বিক্রেতার কল আসে। ছেলেটি জানায় সিম কার্ড রেডি হয়েছে। সন্ধ্যার পর সে সিম কার্ডটা দিগজাকে দিতে চায়। দিগজার ফোনের ব্যাক কভারে রাম আর দিগজার একটি কাপল পিকচার ছিল। রামের ছবি দেখে ড্রাগ সেলার বলে, আপনাকে কি এই লোকটা পাঠিয়েছে? দিগজা জিজ্ঞেস করে, আপনি কি এই লোকটাকে চেনেন? ড্রাগ সেলার বলে, অবশ্যই চিনি। 15 দিন আগেই তো আমার কাছ থেকে 5 প্যাকেট ড্রাগ কিনেছিল। ওনার সাথে আরো একজন ছিল। 15,000 টাকার ড্রাগস দিয়েছিলাম আমি ওদেরকে, কিন্তু ওদের কাছে 15,000 টাকা ছিল না। থাকবে কিভাবে? ক্লাবে গিয়ে টাকা উড়ালে পকেটে টাকা থাকবে নাকি? দিগজা বলে, আপনি কিভাবে জানলেন ওরা ক্লাবে গিয়েছিল? ড্রাগ সেলার বলে, ওদের হাতে ক্লাবের স্ট্যাম্প ছিল। এই ধরনের মানুষের সাথেই আমার বিজনেস, আমি এদেরকে ভালোভাবেই চিনি। দিগজা জানতে চায় ওরা কোন ক্লাবে গিয়েছিল। ড্রাগ সেলার ইগনাইট নামের একটা ক্লাবের কথা বলে। এরপর দিগজা ওই ক্লাবে যায়। ক্লাবে ঢোকার আগে সে ক্লাবের ওয়েবসাইটটা থেকে ক্লাব সম্পর্কে ভালোভাবে জেনে নেয়। ক্লাবের মালিকের নাম রোহান। দিগজা রোহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রোহানের ছবি ডাউনলোড করে নেয়। এরপর একটা ইনভ্যালিড নাম্বার রোহান নামে সেভ করে রোহানের ছবি অ্যাড করে নেয়। এরপর দিগজা ক্লাবের ভিতরে যায়। ক্লাবের ভিতরে সবাই পার্টি ড্রেস পরেছিল, আর দিগজা ছিল খুব সাধারণ একটা পোশাকে। এই কারণে সবাই আর চোখে দিগজার দিকেই তাকাচ্ছিল। তাই দিগজা ওয়াশরুমে গিয়ে একটা কাটার দিয়ে জামার স্লিপস গুলো কেটে ফেলে। অ্যাক্সিডেন্টের সময় দিগজার গালে আঘাত লেগেছিল। সেই আঘাতের চিহ্নটাতে কিছু ট্যাটু এঁকে নেয়। এরপর ওড়নাটা বেল্ট হিসেবে কোমরে বেঁধে একটা ওয়েস্টার্ন লুক নিয়ে আসে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে বারের ওয়েটারকে বলে ক্লাবের ম্যানেজারকে ডাকতে। ম্যানেজার আসলে দিগজা বলে, চলুন সিসিটিভি ফুটেজ চেক করি। ম্যানেজার অবাক হয়ে বলে, কেন চেক করব? দিগজা বলে, রোহান আপনাকে কিছুই বলেনি, ও আসলেই একটা স্টুপিড। আমাকে বলেছিল আপনাকে জানিয়ে রাখবে। যাই হোক, চলুন আমাকে 22 অক্টোবরের সিসিটিভি ফুটেজ দেখান। ম্যানেজার দিগজাকে বাধা দিতে গেলে ভুলবশত তার হাতটা দিগজার গায়ে লেগে যায়। এতে দিগজা রেগে গিয়ে ম্যানেজারের উপর চেঁচামেচি করতে শুরু করে। দিগজা বলে, আপনার সাহস হয় কি করে আমাকে টাচ করার? আমি এক্ষুনি রোহানকে কল করে সব বলে দিচ্ছি। আপনার চাকরি চলে গেলে তখন বুঝতে পারবেন আমাকে টাচ করার পরিণাম কি। দিগজা এমন একটা ভাব করছিল যেন রোহানের সাথে তার অনেক ক্লোজ রিলেশন। কিছুক্ষণ আগে সে রোহানের নাম এবং ছবি দিয়ে যে নাম্বারটা সেভ করে রেখেছিল ওই নাম্বারেই কল করে ম্যানেজারকে ভয় দেখানোর চেষ্টা করে। রোহানের ছবি দেখে ম্যানেজার বিশ্বাস করে দিগজা রোহানকেই কল করছে। তাই সে চাকরি হারানোর ভয়ে দিগজাকে বলে, আপনার যা যা ফুটেজ দেখার প্রয়োজন আমি আপনাকে দেখাচ্ছি। রোহান স্যারকে প্লিজ কল করবেন না। ম্যানেজার দিগজাকে সিসিটিভি কন্ট্রোল রুমে নিয়ে গেলে দিগজা 22 অক্টোবরের ফুটেজ চেক করে। একটা ক্যামেরায় দেখা যায় রাম একটা লোকের সাথে বসে আছে। তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে অপরিচিত লোকটি সেখান থেকে উঠে চলে যায়। ওদের সামনে একজন ওয়েটার দাঁড়িয়ে ছিল। দিগজা ওই ওয়েটারের সাথে দেখা করে রাম এবং অপরিচিত লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়েটার জানায় সে দুজনের মধ্যে অপরিচিত লোকটিকে চেনে। লোকটি প্রায়ই ক্লাবে আসে। দিগজা লোকটির নাম ঠিকানা জিজ্ঞেস করে। ওয়েটার বলে, আমি এসব কিছুই জানি না, তবে একজন আছে যে তার ব্যাপারে সবকিছুই জানে। ওয়েটার দিগজাকে একটা মেয়ের ছবি দেয়। মেয়েটা একজন এসকর্ট। ওয়েটার জানায় তার কাছে গেলেই অপরিচিত লোকটির ব্যাপারে ইনফরমেশন পাওয়া যাবে। দিগজা যখন ক্লাবে ঢুকেছিল তখন থেকেই একটা লোক দিগজাকে ফলো করছিল। লোকটার নাম সিনু। সিনু তার বসকে ফোন করে বলে একটা মেয়ে ক্লাবে এসে রকির ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। 22 অক্টোবরের ফুটেজও দেখেছে। মেয়েটাকে কি মেরে ফেলবো? ফোনের অপর প্রান্ত থেকে বলে, মারতে হবে না, ওকে আমার কাছে নিয়ে এসো। এখানে আমরা জানতে পারি দিগজা যে অপরিচিত লোকটিকে খুঁজছে তার নাম রকি। দিগজা ক্লাব থেকে বের হওয়ার পর লোকটা দিগজার পিছে পিছে যায়। কিছু দূর যাওয়ার পর লোকটা দিগজার পথ আটকিয়ে জিজ্ঞেস করে, কে তুই আর কার ব্যাপারে এত খোঁজ নিচ্ছিস? দিগজা কোনো জবাব না দেওয়ায় লোকটি চাকু বের করে দিগজাকে হুমকি দিতে শুরু করে। তখন দিগজা তার ব্যাগ থেকে একটা স্প্রে বোতল বের করে লোকটির মুখে স্প্রে করে এবং পিঠে আঘাত করে। এরপর সে লোকটার চাকুটা নিয়ে নেয় আর গাড়ির টায়ার পাংচার করে দ্রুত পালিয়ে যায়। এরপর দিগজা স্কট মেয়েটির সাথে দেখা করতে যায়। মেয়েটা দিগজাকে কাস্টমার ভেবে ভুল করেছিল। দিগজা মেয়েটির ভুল ভাঙিয়ে দিয়ে বলে, 10 দিন আগে আমার হাজবেন্ডের মার্ডার হয়েছে। আমার হাজবেন্ডের কিলারকে তুমি চেনো, সে তোমার ক্লায়েন্ট। দিগজা তার মার্ডারের ব্যাপারে ইনফরমেশন নিতে এসেছে শুনে মেয়েটি অনেক রেগে যায়। সে দিগজাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। দিগজা অনেকবার রিকোয়েস্ট করার পরেও মেয়েটি হেল্প করতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে দিগজা ব্যাগ থেকে ছুরি বের করে মেয়েটিকে হুমকি দিয়ে বলে, যতক্ষণ তুমি আমাকে হেল্প না করবে ততক্ষণ আমি এখান থেকে যাব না আর তোমাকেও কোথাও যেতে দেব না। আর কোনো উপায় না পেয়ে মেয়েটি রামের কিলার অর্থাৎ রকির ব্যাপারে ইনফরমেশন দিয়ে দেয়। বাসায় ফিরে দিগজা রকির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করে। সেখান থেকে দিগজা জানতে পারে রকি ব্যাংককে থাকে। ব্যাংকক থেকে সে কবে দেশে এসেছিল, আবার কবে ব্যাংককে ফিরে গিয়েছে সবকিছুই নোট করে নেয় দিগজা। এর মাঝে সিম কার্ড বিক্রেতা দিগজাকে রামের সিম কার্ডটা দিয়ে যায়। দিগজা সিম কার্ডটি অ্যাক্টিভ করে রামের হোয়াটসঅ্যাপ মেসেজ রিস্টোর করে রকির সাথে কনভারসেশন গুলো চেক করতে থাকে। একটা মেসেজে রকি রামকে মারার হুমকি দিয়েছিল। দিগজা সেটা নোটিস করে। এরপর সে রকির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে দেখে রকি কবে কোথায় চেক ইন এবং চেক আউট করেছিল। সেখান থেকে জানতে পারে রকি 24 অক্টোবর রাতে ব্যাংককের একটি ক্লাবে চেক ইন করেছে।
অর্থাৎ 23 অক্টোবর মার্ডার করে পরের দিন ফ্লাইটে ব্যাংকক চলে গেছে। পুরো ব্যাপারটা এখন দিগজার কাছে ক্লিয়ার। এরপর দিগজা চারিকে কল করে বলে, রামের মার্ডার কেসের ব্যাপারে আমি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি। সব এভিডেন্স নিয়ে আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। চারি বলে, এত রাতে পুলিশ স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই, আপনি অপেক্ষা করুন, আমি আপনার বাসায় যাচ্ছি। চারি আসার পর দিগজা তাকে সবকিছু বুঝিয়ে বলে। দিগজার হিসেব অনুযায়ী 22 অক্টোবর ক্লাবে রামের সাথে রকির ঝামেলা হয়েছিল, আর তার জের ধরে 23 অক্টোবর রাতে সে রামকে হত্যা করেছে। এরপর 24 তারিখে সে ব্যাংকক চলে গেছে। সবকিছু শুনে চারি বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু এসব এভিডেন্সের ভিত্তিতে আমরা রকিকে অ্যারেস্ট করতে পারবো না। আর এইসব এভিডেন্স কোর্টে সাবমিট করলে আমরা প্রমাণ করতে পারবো না যে রকি রামকে হত্যা করেছে। এসবের ভিত্তিতে রকিকে অ্যারেস্ট করলে সে সাবধান হয়ে যাবে আর বাকি প্রমাণগুলো নষ্ট করে ফেলবে। সবকিছু সাইডে রেখে প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে রকি আসলেই মার্ডার করেছে কিনা। এটা জানার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। সাধারণত অপরাধীর সামনে অপরাধের ব্যাপারে আলোচনা করলে তার রিয়েকশন থেকেই বোঝা যায় সে অপরাধ করেছে কিনা। রকির সাথেও একই কাজ করতে হবে, কিন্তু রকির সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? ফোনে কথা বলে তো ধরা পড়ে যাব। দিগজা বলে, আমরা স্কাইপিতে মেসেজ করতে পারি। দিগজার আইডিয়া চারির পছন্দ হয়। ওরা স্কাইপিতে 22 অক্টোবরের ঝামেলার কথা লিখে রকিকে মেসেজ করে। রকি ওই সময় ক্লাবে মেয়েদের নিয়ে ফুর্তি করছিল। মেসেজটা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। টেক্সটে রিপ্লাই না দিয়ে সরাসরি স্কাইপিতে কল করতে শুরু করে। দিগজা কল রিসিভ করে কিন্তু কোনো কথা বলে না। কিন্তু রকি হাইপার হয়ে বলতে থাকে, কে তুই? 22 তারিখের ব্যাপারে কি জানিস তুই? আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে এমন অবস্থা করবো তোর লাশটাও কেউ চিনতে পারবে না। চারি রকিকে আর কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয়। এতে রকি আরো বেশি রেগে যায়। সে সিনুর বস মিকাকে ফোন করে বলে, 22 তারিখের ঘটনাটা নিয়ে কেউ একজন আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। মিকা বলে, একটা মেয়ে আপনার ব্যাপারে অনেক খোঁজ খবর নিচ্ছে, তবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, সিনু মেয়েটির উপর নজর রাখছে। রকি বলে, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার ব্যাপারে সব ইনফরমেশন জানাবে আমাকে। অন্যদিকে দিগজা তার ইনভেস্টিগেশন এর সব ডিটেলস চারিকে দেয়। ইনফরমেশন গুলো চেক করার সময় রকির গাড়ির ছবি দেখে চারি জিজ্ঞেস করে, রকি কি মার্ডারের পর এই গাড়ি নিয়েই পালিয়ে গিয়েছিল? দিগজা বলে, আমি শিওর না, কারণ ওই সময় প্রায় 1 মিনিটের মতো গাড়ির হেডলাইট অন ছিল, তাই আমি ক্লিয়ারলি কিছুই দেখতে পারিনি। চারি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিলার 1 মিনিট ধরে কেন ওয়েট করছিল? দিগজা বলে, কিলার ইচ্ছা করেই ওয়েট করেনি, ও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো জিনিসের সাথে গাড়ির ধাক্কা লেগেছিল, তাই সেখান থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়ে গিয়েছিল। চারি পুলিশের ট্রান্সপোর্ট ডাটাবেসের মাধ্যমে গাড়ির মালিক অর্থাৎ রকির অ্যাড্রেস বের করে ফেলে। দিগজা জানতে চায় এর পরের প্ল্যান কি। চারি বলে, এখন আমাদেরকে একটা স্ট্রং এভিডেন্স খুঁজে বের করতে হবে। ক্রাইম স্পটে রকির কোনো ব্রেসলেট, আংটি, ঘড়ি বা এই ধরনের কোনো এভিডেন্স খুঁজে পেলে আমাদের কাজে আসবে। এরপর চারি দিগজার হারিয়ে যাওয়া ফোনটার ব্যাপারে জিজ্ঞেস করে। দিগজা বলে, গত 10 দিন ধরে আমি ক্রাইম স্পটে গিয়ে ফোনটা খুঁজেই যাচ্ছি। চারি বলে, কোনোভাবে আপনার ফোনে রকির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেলে কেসটা অনেক স্ট্রং হয়ে যাবে। যেহেতু রকির সাথে আপনার হাজবেন্ডের মারামারি হয়েছিল, আপনার হাজবেন্ডের ডিএনএ রকির কাপড়ে পাওয়া যেতে পারে। দিগজা বলে, তাহলে আমরা রকির বাড়িতে গিয়ে চেক করি। চারি বলে, এভাবে চেক করা যায় না, এর জন্য সার্চ ওয়ারেন্ট প্রয়োজন হয়। চারি আরো বলে, মার্ডার যে স্থানে হয়েছে পুরো হায়দ্রাবাদের মধ্যে শুধুমাত্র ওই স্থানেই লাল মাটি পাওয়া যায়। রকির গাড়ির চাকার নিচে যদি লাল মাটি পাওয়া যায়, তাহলে এর ভিত্তিতে আমরা সার্চ ওয়ারেন্ট ইস্যু তৈরি করতে পারবো। চারি চলে যাওয়ার পর দিগজা আবার সেই ক্রাইম স্পটে যায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে এভিডেন্স খুঁজতে শুরু করে। হঠাৎ কিছু পাতার নিচে সে তার ফোনটা দেখতে পায়। চারি বলেছিল ফোনে রকির ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, তাই দিগজা ফোনটা খালি হাতে না ধরে একটা কাপড় দিয়ে ফোনটা পেঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা সিনুকে দেখতে পাই। সিনু হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল। মিকা সিনুর সাথে দেখা করতে যায়। দিগজাকে ধরতে না পারায় মিকা সিনুর উপর রাগারাগি করে। তখন সিনু মিকাকে দিগজার স্কুটির নাম্বারটি দেয়। স্কুটির নাম্বারের মাধ্যমে মিকা দিগজার অ্যাড্রেস সহ সব ডিটেলস বের করে ফেলে। এরপর রকিকে ফোন করে বলে, মেয়েটিকে আমরা খুঁজে পেয়েছি, ওর ব্যবস্থা আমি করছি। অন্যদিকে দিগজা যখন রকির বিরুদ্ধে এভিডেন্স খুঁজতে ব্যস্ত, ওই সময় কেউ দিগজার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। চারি দিগজাকে ফোন করে ব্যাপারটা জানায়। দিগজা দ্রুত বাড়িতে ফিরে যায় আর বাড়ির ভিতরের বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রচুর ঘাবড়ে যায়। দিগজা কাঁদতে কাঁদতে বলে, কিলার হয়তো বুঝতে পেরেছে আমি তার ব্যাপারে সবকিছু জেনে গেছি, তাই সে এসব করছে। এরপর ইন্সপেক্টর সত্যম জিজ্ঞাসাবাদের জন্য দিগজাকে থানায় নিয়ে যেতে চাইলে দিগজার প্রতিবেশীরা বাধা দেয়। প্রতিবেশীদের চাপে সত্যমকে চারি বলে, এখানে স্টেটমেন্ট নাও। এরপর সত্যম ফরেন্সিক টিমকে খবর দিতে বলে। ফরেন্সিক টিম এসে বাড়ির বিভিন্ন স্থান থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নেয়। পরের দিন চারি দিগজার স্টেটমেন্টে সিগনেচার নেওয়ার জন্য দিগজার বাড়িতে যায়। সে সময় দিগজার হারিয়ে যাওয়া ফোনটি দেখে বলে, আপনি আমাকে বলেননি কেন ফোনটা খুঁজে পেয়েছেন? চারি ফোনটা হাতে নিয়ে বলে, ফোনটা 15 দিন খোলা স্থানে পড়েছিল, হয়তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না। তারপরও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেখি যদি কোনো এভিডেন্স পাওয়া যায়। ততক্ষণে আমি রকির বাড়ি থেকে ঘুরে আসি।
রকির গাড়িতে কোনো এভিডেন্স পাওয়া গেলে আমি দ্রুত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবো। দিগজাও চারির সাথেই যায়। চারি দিগজাকে একটু দূরে রেখে রকির অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এরপর অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে সিসিটিভি ফুটেজ চেক করার কথা বলে চারি লুকিয়ে লুকিয়ে পার্কিং এরিয়া যায়। সেখানে রকির গাড়ি চেক করে সে কোনো এভিডেন্স খুঁজে পায় না। বাইরে গিয়ে চারি দিগজাকে বলে রকি অনেক চালাক, অ্যাক্সিডেন্টের পর গাড়ির সার্ভিসিং করিয়ে ফেলেছে, সব এভিডেন্স মুছে গেছে। কথা শুনে দিগজা হতাশ হয়ে যায়। তখন চারি বলে আপনি চিন্তা করবেন না, পুরো শহরে মাত্র 2-4টি সার্ভিস সেন্টারে এই ব্র্যান্ডের গাড়ি সার্ভিসিং করানো হয়, আমি সবগুলো সার্ভিস সেন্টারে খোঁজ নেব। এরপর চারি দিগজাকে জানায় আগামীকাল তার এঙ্গেজমেন্ট, তাই সে আগামীকালের প্রোগ্রাম শেষে একেবারে সন্ধ্যাবেলা দিগজার সাথে দেখা করবে। দিগজা চারিকে কনগ্রাচুলেট করে চলে যায়। এরপর দিগজা একটি জুয়েলারি শপে যায় তার কিছু জুয়েলারি বিক্রি করার জন্য। ওই সময় চারি দিগজাকে কল করে বলে আমি সবগুলো গাড়ি সার্ভিসিং সেন্টারের মেকানিকদের একটা লিস্ট তৈরি করে ফেলেছি, কাজে ফিরেই আমি এনকোয়ারি শুরু করব। ওই দিন দিগজার সোসাইটিতে একটা প্রোগ্রাম হয়। সোসাইটির সবাই নাচ গান করে আনন্দ করছিল। দিগজা সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে নাচ গান উপভোগ করছিল। হঠাৎ একজন মাস্ক পরা লোক এসে পেছন থেকে দিগজার পিঠে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দিগজাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে দিগজা বারবার বলে আমাকে আগে পুলিশ স্টেশনে নিয়ে চলুন। দিগজা বারবার বলাতে ওরা দিগজাকে সেখানেই নিয়ে যায়। দিগজাকে রক্তাক্ত অবস্থায় দেখে ইন্সপেক্টর সত্যমও কিছুটা ঘাবড়ে যায়। সত্যম দিগজাকে হসপিটালে নিয়ে যায়। ট্রিটমেন্টের পর দিগজা কিছুটা সুস্থ হলে সত্যম দিগজাকে বলে শুনলাম আপনি নাকি নিজেই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছেন, আপনি কি ভাবছেন পুলিশের থেকে আপনি ভালো ইনভেস্টিগেশন করতে পারবেন? দিগজা সত্যমের কথায় জবাব না দিয়ে বলে রামের হত্যাকারীর নাম রকি। দিগজা পুরো ব্যাপারটা ডিটেলস বলে সত্যমকে। সত্যম বলে এগুলো তো শুধুই ইনফরমেশন, এগুলো কোনো এভিডেন্স না। দিগজা বলে এভিডেন্সও আছে আমার কাছে। মার্ডারের দিন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলাম, ওই সময় রকি আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল, তাই ফোনে রকির ফিঙ্গারপ্রিন্ট আছে। আর ওই দিন রকি ব্ল্যাক জ্যাকেট পরেছিল, ওর বাড়িতে গিয়ে জ্যাকেট চেক করে দেখুন, জ্যাকেটে রামের ডিএনএ পাবেন। দিগজা আরো বলে আমি আপনাকে বলেছিলাম মার্ডার করে পালিয়ে যাওয়ার সময় কিলারের গাড়ি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছিল। রকির গাড়ি চেক করে দেখুন, লেফট সাইডের বাম্পারে আঘাতের চিহ্ন আছে, আর গাড়ির চাকা এবং রকির জুতাও চেক করে দেখবেন, সেখানে লাল মাটি পাওয়া যাবে। এই এভিডেন্স গুলো যথেষ্ট নাকি আরো বেশি প্রয়োজন? দিগজার এমন ডিপ ইনভেস্টিগেশন দেখে সত্যম অবাক হয়ে যায়। সত্যম দিগজাকে বলে ইনভেস্টিগেশন তো আপনি বেশ ভালোই করেছেন, এখন না হয় একটু রেস্ট করুন, আমি বরং একটু চা খেয়ে আসি। কথাটা বলে সত্যম বাইরে গিয়ে রকির বাবাকে কল করে বলে শেষবার যখন আপনার ছেলে ইন্ডিয়া এসেছিল তখন সে একটা মার্ডার করেছে, কেস অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। সত্যমকে লাইনে রেখে রকির বাবা রকিকে কল করে জিজ্ঞেস করে তুই কি মার্ডার করেছিস? রকি বলে মার্ডার করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। রকির বাবা সত্যমকে বলে এভিডেন্স গুলো চেক করে আমাকে জানাও, তারপর জানাবো নেক্সট কি করতে হবে। সত্যম ইনভেস্টিগেট করে দেখে দিগজা যা যা বলেছে সবকিছুই সত্যি। দিগজার কথা মতো প্রতিটি জায়গায় এভিডেন্স পাওয়া যায়। সত্যম রকির বাবাকে কল করে বলে সব এভিডেন্স চেক করেছি, মেয়েটার প্রতিটি কথাই সত্য। রকির বাবা বলে মেয়েটাকে মেরে ফেলো, টাকা তোমার বাসায় পৌঁছে যাবে। সত্যম বলে মেয়েটাকে মারতে হলে আরো 4-5 জনকে মারতে হবে, ওরা এই কেসের ব্যাপারে সবকিছুই জানে। রকির বাবা বলে এখন তাহলে কি করা যায়? সত্যম রকির বাবাকে ভয় দেখিয়ে বলে এবার মনে হয় রকিকে জেলেই যেতে হবে। রকির বাবা বলে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা ধামাচাপা দাও, যত টাকা চাও পাবে। সত্যম বলে ঠিক আছে, আমি মেয়েটার সাথে কথা বলে দেখি কেসটা উইথড্র করতে রাজি হয় কিনা। মোটা অঙ্কের টাকা ঘুষ পাবে ভাবতেই সত্যমের লোভী মনে আনন্দের শেষ থাকে না। সত্যম তার ওয়াইফকে কল করে বলে তুমি যে গাড়িটি কিনতে চেয়েছিলে তার থেকে বড় গাড়ি তোমাকে কিনে দেবো। এরপর সত্যম দিগজার সাথে দেখা করতে হসপিটালে যায়। সে দিগজাকে কটাক্ষ করে বলে আপনি তো বেশ ভালো ইনভেস্টিগেশন করেছেন, আপনার তো পুলিশে থাকা উচিত। দিগজা বলে এসব বাদ দিয়ে আপনি বলুন আপনি রকিকে অ্যারেস্ট করবেন কিনা। সত্যম বলে অবশ্যই অ্যারেস্ট করব, কিন্তু একটা প্রবলেম আছে। মৃত্যুর আগে রাম রকির কাছ থেকে 70 লক্ষ টাকা ধার নিয়েছিল, রকির কাছে এর প্রমাণ আছে। দিগজা বলে এটা পুরোপুরি মিথ্যা, রাম কখনোই কারো কাছ থেকে এত বড় অ্যামাউন্টের টাকা ধার নেয়নি। সত্যম হেসে বলে আমি এসব জানি না, কিন্তু আপনি রকির নামে কেস ফাইল করলে রকিও রামের নামে কেস ফাইল করবে। রকি তো টাকাওয়ালা মানুষ, 2 দিনেই জেল থেকে বেরিয়ে যাবে, কিন্তু আপনি টাকা পরিশোধ করতে করতে পথের ভিখারি হয়ে যাবেন। তাই আমি আপনার জন্য রকির বাবার সাথে কথা বলেছি, সে সেটেলমেন্ট করতে রাজি হয়েছে। আপনি যদি রকির বিরুদ্ধে কেস ফাইল না করেন তাহলে আপনাকে 1 টাকাও পরিশোধ করতে হবে না, উল্টো রকির বাবা আপনাকে 10 লক্ষ টাকা দেবে। তাই বলছি কেস ক্লোজ করে দিন, এর থেকে ভালো সুযোগ কখনো পাবেন না আপনি। দিগজা বলে আমি একবার রকির সাথে দেখা করতে চাই। সত্যম বলে রকি এখন ব্যাংককে। দিগজা বলে ফ্লাইটে উঠলে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। রকিকে বলে দিন ও যদি না আসে আমি ওর বিরুদ্ধে কেস ফাইল করব, সরাসরি কোর্টে দেখা হবে আমাদের। আর কোনো উপায় না পেয়ে সত্যম রকির বাবাকে কল করে বলে রকিকে এখানে আসতে হবে। সত্যম বলে আমি নিজেই রকিকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো, আবার এয়ারপোর্টে রেখে আসবো। এবার রকির বাবা রাজি হয়ে যায়।
পরের দিন দিগজা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে যায়। চারি দিগজার সাথে দেখা করতে দিগজার বাড়িতে যায়। চারি দিগজাকে বলে, শুনলাম আমার অবর্তমানে অনেক কিছুই হয়ে গেছে। দিগজা বলে, আমি তোমাকে টেনশন দিতে চাইনি, তাই কল করে কিছু বলিনি। দিগজা চারিকে এক গ্লাস জুস দেয়। চারি বলে, আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকেই বোকা বানাচ্ছেন। সেদিন যখন আমি ফোনটা দেখেছিলাম তখন তো ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। হঠাৎ করে এই ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে এলো? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের কথা বাদই দিলাম, আমি যেদিন রকির গাড়ি চেক করেছিলাম সেদিন গাড়িতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, আর গাড়ির চাকাতে কোনো মাটিও ছিল না। তাহলে আজ কিভাবে এসব আসলো? দিগজা কোনো জবাব দেওয়ার আগেই চারি বলে, সেদিন আমি চলে যাওয়ার পর আপনি আবার রকির ফ্ল্যাটে গিয়েছিলেন। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই দিগজা রকির অ্যাপার্টমেন্টের টু লেট সাইনবোর্ড দেখে বাড়ি ভাড়া নেওয়ার বাহানায় অ্যাপার্টমেন্টের ভেতরে যায়। এরপর হেয়ার ক্লিপ দিয়ে দরজার লক খুলে রকির ফ্ল্যাটে ঢুকে পড়ে। দিগজা দরজার হ্যান্ডেল থেকে রকির ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। এরপর রকির জ্যাকেটের পকেটে ডিএনএ এভিডেন্স হিসেবে রামের চুল রেখে দেয়। এরপর রকির জুতার নিচে এবং গাড়ির চাকায় মাটি লাগিয়ে দেয়। সেই সাথে গাড়িতে আঘাত করে একটা মার্ক তৈরি করে দেয়। দিগজা বলে, আমি এসব কেন করব? আর ক্রাইম স্পটে রকির আংটি পাওয়া গেছে। চারি বলে, আপনি নিজের কানের দুল বিক্রি করে রকির মতো আংটি কিনেছেন। আমি আপনার ব্যাপারে সব ইনভেস্টিগেশন করেছি। একই দিনে পরপর দুইবার আপনার উপর হামলা হলো, অথচ আপনার কোনো ক্ষতি হলো না। এর মানে যে হামলা করেছে সে অনেক বোকা। আর নয়তো আপনি আগে থেকেই জানতেন আপনার উপর হামলা হবে। প্রথমবার তো রকির লোকই আপনার উপর হামলা করেছিল, কিন্তু দ্বিতীয়বার কে হামলা করেছে বলুন তো? কে আপনার সাথে জড়িত? দিগজা বলে, তোমার পুলিশ ডিপার্টমেন্ট থেকেই আমি এসব আইডিয়া পেয়েছি। তোমাদের পুলিশ স্টেশনে গিয়েই আমি জানতে পেরেছি কিভাবে মিথ্যা সাক্ষী প্রমাণ জোগাড় করতে হয়। একদিন তুমি আমাকে ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে ডিটেলস বলেছিলে, তাই আমি নিজেই নিজের বাড়িতে ভাঙচুর করেছি। এখানে আমরা দেখতে পাই ফরেন্সিক টিম যখন দিগজার বাসায় ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করছিল, তখন দিগজা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার প্রসেস ভালোভাবে খেয়াল করে এবং ফরেন্সিক টিমের কিছু সরঞ্জাম চুরি করে নেয়। এরপর পাহাড় থেকে লাল মাটি কালেক্ট করে রকির গাড়ির চাকা এবং জুতোয় লাগিয়ে দেয়। দ্বিতীয়বার যে লোকটি দিগজার উপর হামলা করেছিল সে ছিল ওই চোর ছেলেটা পুলিশ স্টেশনে যে দিগজার কাছ থেকে চা নিয়েছিল। রকির লোক সিনু যখন দিগজার উপর হামলা করেছিল তখন দিগজা সিনুর চাকুটা উঠিয়ে নিয়েছিল। ওই চাকুতে সিনুর ফিঙ্গারপ্রিন্ট ছিল, আর তাই দিগজা ওই চাকুটা একটা কাপড়ে পেঁচিয়ে চোর ছেলেটাকে দিয়ে বলেছিল তার পিঠে আঘাত করতে, যাতে পুলিশ ভাবে রকির লোকই হামলা করেছে। দিগজা চারিকে বলে, ক্রিমিনালকে বাঁচানোর জন্য যদি ফেক এভিডেন্স তৈরি করা যায় তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য ফেক এভিডেন্স তৈরি করতে সমস্যা কোথায়? তুমি এভিডেন্স খুঁজে বেড়াচ্ছ আর আমি এভিডেন্স তৈরি করছি। আমাদের দুজনের উদ্দেশ্য একটাই, অপরাধীকে শাস্তি দেওয়া। চারি বলে, আঘাত পেলে ডক্টরের কাছে যেতে হয়, নিজেই নিজের চিকিৎসা করতে হয় না। তেমনি অপরাধীদের জন্য পুলিশ আছে। দিগজা বলে, পুলিশ যখন কিছু করতে না পারে তখন বাধ্য হয়ে আমাদেরকেই করতে হয়। এরপর দিগজা চারিকে বলে, সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার জন্য সত্যম আমাকে 10 লক্ষ টাকা অফার করেছে। চারি বলে, সত্যম অন্যায় করেছে, সে একদিন জেলে যাবে। রকি মার্ডার করেছে, সেও নিজের অপরাধের শাস্তি পাবে, কিন্তু মিথ্যা এভিডেন্স তৈরি করে আপনিও অপরাধ করেছেন। দিগজাকে বোঝাতে বোঝাতে হঠাৎ করে চারির শরীর খারাপ হয়ে যায়। সে উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিল না। তখন দিগজা বলে, তোমার জুসে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। তোমাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল তুমি আমাকে বাধা দেবে, তাই কোনো রিস্ক নিতে চাইনি। এখন তুমি প্রায় 2 ঘন্টা ঘুমাবে, যতক্ষণ তোমার ঘুম ভাঙবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে যাবে। দিগজা চারিকে সরি বলে বাড়ি থেকে বের হয়। ইন্সপেক্টর সত্যম লোকালয় থেকে দূরে একটা বাড়িতে দিগজা এবং রকির মিটিং অ্যারেঞ্জ করেছে। বাড়ি থেকে বেরিয়ে দিগজা সেখানেই যায়। সত্যম রকিকে বলে, তোমার সেফটির জন্য টেবিলের নিচে গান রাখা আছে, প্রয়োজন হলে ব্যবহার করবে। এরপর দিগজা আসলে সত্যম প্রথমে দিগজার ব্যাগ চেক করে। এরপর দিগজার শরীরেও হাত দিয়ে চেক করে দেখে কোনো অস্ত্র নিয়ে এসেছে কিনা। এরপর দিগজাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। রকি দিগজাকে দেখে বলে, কলেজ টাইম থেকেই রাম আমার অনেক ভালো বন্ধু ছিল। দিগজা বলে, রাম যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি ওকে হত্যা করলে কেন? রকি বলে, সেটাই তো আমি বলতে চাচ্ছি, রামকে আমি মারিনি। দিগজা বলে, তাহলে আমি তোমার বিরুদ্ধে এভিডেন্স পেলাম কিভাবে? রকি বলে, আমি জানি না, হয়তো কেউ আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। এবার দিগজা রকিকে সত্যিটা বলে দেয়। দিগজা বলে, আমি নিজেই এসব এভিডেন্স তৈরি করেছি। রকি অবাক হয়ে বলে, তুমি নিজেই এভিডেন্স তৈরি করেছো? কিন্তু কেন? দিগজা বলে, যাতে সবাই আমার বানানো গল্প বিশ্বাস করে। দিগজার কথা রকি কিছুই বুঝতে পারছিল না। তখন দিগজা ব্যাপারটা রকির কাছে ক্লিয়ার করে। এখানে এক এক করে মুভির টুইস্টগুলো রিভিল হবে, যেটা একেবারে আমাদের কল্পনার বাইরে ছিল। তো প্রিয়জনেরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আমার সাথে দেখতে থাকুন মুভির কিছু বিভৎস সত্য আর মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট। তাহলে মুভির স্টোরিতে ফেরা যাক। এখানে আমরা জানতে পারি, ঘটনার দিন যে ক্যাব ড্রাইভার দিগজা এবং রামকে হসপিটালে নিয়ে গিয়েছিল, সেই ক্যাব ড্রাইভার ঠিকভাবে গাড়ির ডিটেলস বলতে না পারায় দিগজা সেই সুযোগটা কাজে লাগায়। সেই ক্যাব ড্রাইভারকে বিশ্বাস করায় গাড়িটা রকির ছিল। দিগজা বলে, আমি গাড়ির ব্যাপারটাকে কাজে লাগিয়ে তোমার বিরুদ্ধে গল্প তৈরি করেছি।
সোশ্যাল মিডিয়া থেকে তোমার যাওয়া আসার ইনফরমেশন কালেক্ট করে তোমার বিরুদ্ধে এভিডেন্স তৈরি করেছি। আমি এমন একটা গল্প তৈরি করেছি যেখানে আমি ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিয়েছি। আমি প্রথমে নিশ্চিত হয়েছি ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। ওই দিনের ঘটনার কোনো আই উইটনেস আছে কিনা জানার জন্য আমি অনেক মানুষের সাথে দেখা করেছি। রেস্টুরেন্টের ওয়েটার আমাকে বলেছিল খাবার দেরিতে দেওয়ায় তুমি ওর সাথে রাগারাগি করেছিলে, কিন্তু আমি ওয়েটারকে টাকা দিয়ে সবাইকে বিশ্বাস করিয়েছি ওই দিন রামের সাথে তোমার ঝামেলা হয়েছিল। সবকিছু শুনে রকি বলে, এর মানে তুমি ভালোভাবেই জানো রামকে আমি হত্যা করিনি, তাহলে তুমি আমার বিরুদ্ধে ফেক এভিডেন্স তৈরি করে আমাকে ফাঁসিয়ে ইন্ডিয়ায় নিয়ে আসলে কেন? দিগজা বলে, তোমাকে মারার জন্য। রকি বলে, আমি তো রামকে হত্যা করিনি, তাহলে কেন তুমি আমাকে মারতে চাচ্ছ? দিগজা বলে, কারণ তুমি স্নেহাকে রেপ করেছো, এরপর তাকে মেরে ফেলেছো। স্নেহা হচ্ছে দিগজার কলিগ, মুভির শুরুতে যার মার্ডারের ব্যাপারে আমরা জেনেছিলাম। রকি বলে, স্নেহাকে তো কিছু শ্রমিক রেপ করেছিল, ওদের শাস্তিও হয়েছে। দিগজা বলে, সেটা তো তোমার আর পুলিশের সাজানো নাটক ছিল। রকি বলে, স্নেহার সাথে তোমার কি সম্পর্ক যার জন্য তুমি এত কিছু করছো? দিগজা বলে, মানবিকতার সম্পর্ক। সে আমার মতো একজন মেয়ে আর তোমার মতো একজন মানুষও ছিল। রকি বলে, যা হয়েছে তাতে আমার ভুল ছিল, এখন এসব ভুলে যাও, আমি তোমাকে রামের খুনিকে ধরতে সাহায্য করব। দিগজা বলে, এসব করলেই তোমার ধর্ষণ করার মতো জঘন্য পাপ মুছে যাবে না। তখন রকি বলে, ও আচ্ছা, তাহলে একটা সত্যি তুমিও শুনে নাও, ওই দিন আমি একা স্নেহাকে রেপ করিনি, আমার সাথে রামও ছিল। এখানে আমরা দেখতে পাই বাড়িতে ড্রপ করার নাম করে রাম আর রকি অনেকটা জোর করে স্নেহাকে গাড়িতে উঠায়, এরপর একটা জঙ্গলের ভেতর গিয়ে গাড়ি থামায়। ওদের মতলব বুঝে স্নেহা পালানোর চেষ্টা করে, কিন্তু রকি স্নেহাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে মাথায় আঘাত লেগে স্নেহা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থাতেই রকি স্নেহাকে রেপ করে। এরপর রাম এগিয়ে আসে স্নেহার দিকে, ততক্ষণে স্নেহার জ্ঞান ফিরে এসেছিল। সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় স্নেহা হোঁচট খেয়ে একটা পাথরের উপর পড়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে সাথে সাথেই স্নেহার মৃত্যু হয়। রকি সেটা বুঝতে পেরেও রামকে কিছু বলে না। এখানে রামের পাশবিক আচরণ লক্ষ্য করা যায়। এরপর যখন রাম বুঝতে পারে স্নেহা মারা গেছে, সে কিছুটা ঘাবড়ে যায়। তখন রকি তার ম্যানেজার মিকাকে কল করে বলে, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে, তুমি সামলে নাও। আর এভাবেই রকি আর রামের নোংরা পাশবিকতার ঘটনা খুব সহজেই ধামাচাপা পড়ে যায়। সবকিছু শোনার পর দিগজার চোখ থেকে পানি চড়তে শুরু করে। রকি বলে, আমি রেপ করেছি, এর জন্য তুমি ফেক এভিডেন্স তৈরি করে এত ড্রামা করে আমাকে মারতে চাচ্ছ। তোমার হাজবেন্ডও তো একজন রেপিস্ট, রাম বেঁচে থাকলে তুমি কি তাকেও হত্যা করতে? দিগজা বলে, রামকে আমি হত্যা করেছি। এরপর দিগজা জানায়, স্নেহার সাথে যেদিন এসব হয়েছে ওই দিন দিগজা এনজিওর একটা কাজে দূরে গিয়েছিল। সেখানে দিগজার ফোন অফ হয়ে গিয়েছিল, এই কারণে স্নেহার ব্যাপারে সে জানতে পেরেছে পরের দিন। স্নেহার সাথে এত কিছু ঘটে যাওয়ায় দিগজার অনেক মন খারাপ ছিল। দিগজার মন ভালো করার জন্য রাম দিগজাকে নিয়ে পাহাড়ের কাছে একটা রিসোর্টে যায়। সেখানে গিয়েও দিগজা স্নেহার কথাই ভাবতে থাকে। দিগজা প্রেগনেন্ট থাকায় রাম তাকে দুশ্চিন্তা করতে বারণ করে। এরপর রাম দিগজার জন্য একটা জুস নিয়ে আসতে যায়। ওই সময় দিগজা বসে বসে নিজের ফোনের মেসেজগুলো চেক করে। স্নেহার মেসেজ চেক করতে গিয়ে দেখে স্নেহা তাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। ভিডিও ক্লিপটি দেখে দিগজা বুঝতে পারে স্নেহার সাথে যে জঘন্য কাজটা হয়েছে সেটা রাম করেছে। রাম জুস নিয়ে ফিরে আসলে দিগজা রামকে ভিডিওটি দেখায়। রাম বলে, আমি এসব নিজের ইচ্ছায় করিনি, স্নেহাই আমাকে এসব করতে বাধ্য করেছিল। রাম দিগজাকে রিকোয়েস্ট করতে থাকে যেন ব্যাপারটা সে কাউকে না জানায়, কিন্তু দিগজা রামের কোনো কথা না শুনে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে। তখন রাম দিগজার ফোনটা কেড়ে নিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর দিগজাকে সজোরে একটা থাপ্পড় দেয়, এতে দিগজার নিচে পড়ে যায় আর পেটে অনেক আঘাত পায়। রাম বলে, কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কথাই শুনছো না, এরকম করলে আমি তোমাকেও মেরে ফেলবো। তখন দিগজা হাতে একটা লাঠি নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রামের পায়ে আঘাত করে, ফলে রাম ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। সে কোনোরকম হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। রাম দিগজার কাছে ক্ষমা চায় এবং একটা শেষ সুযোগ চায়, কিন্তু দিগজা এই জঘন্য অপরাধের জন্য রামকে ক্ষমা করতে পারে না। অবশ্যই এমন অমানুষদের ক্ষমা করা উচিত না। দিগজা ধাক্কা দিয়ে রামকে পাহাড়ের নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার সময় রাম চিৎকার করে বলেছিল, আমরা স্নেহাকে মারতে চাইনি। আমরা শব্দটা শুনে দিগজা বুঝতে পেরেছিল রামের সাথে অবশ্যই অন্য কেউ ছিল। তাই দিগজা এত কিছু করেছে যাতে স্নেহার সাথে জঘন্য আচরণ করা দ্বিতীয় ব্যক্তিটাকে খুঁজে বের করে তার পাপের শাস্তি দিতে পারে। সবকিছু শুনে রকি বলে, তুমি জানতে সত্যম একজন করাপ্টেড পুলিশ অফিসার, এই কারণে ওকে ব্যবহার করে আমার বাবার সাথে ডিল করে আমাকে এখানে নিয়ে এসেছো, তাই না? তো বলো এখন কি করতে চাও? রামকে মারতে পেরেছো বলে ভাবছো আমাকেও মারবে? তোমার কি মনে হয় আমি তোমাকে এখান থেকে জীবিত ফিরে যেতে দেব? দিগজা বলে, আমি মৃত্যুকে ভয় পাই না, এর আগেও আমি একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। রকি বলে, এবার আর পারবে না। কথাটা বলেই সে টেবিলের নিচ থেকে পিস্তল বের করে দিগজাকে গুলি করে। দিগজাও তার ব্যাগ থেকে পিস্তল বের করে রকিকে গুলি করে। সাথে সাথেই রকির মৃত্যু হয়। গুলির শব্দ শুনে রতম নিজের পিস্তল খুঁজতে গিয়ে দেখে
তার কাছে পিস্তল নেই। সত্যম যখন দিগজাকে সার্চ করছিল তখন দিগজাক কৌশলে সত্যমের পিস্তলটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। সত্যম বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে দিগজাকে পেছন থেকে আঘাত করে। এরপর পিস্তলটা হাতে নিয়ে দিগজাকে গুলি করতেই যাচ্ছিল, তখন দিগজা তার হাতে থাকা একটা ধারালো আংটি দিয়ে সত্যমের গলায় আঘাত করে। এতে সত্যমও মারা যায়। কিছুক্ষণ পর চারি সেখানে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু চারি এবার দিগজাকে ফুল সাপোর্ট করে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এবার চারিও মিথ্যার আশ্রয় নেয়। সে একটা স্টেটমেন্ট তৈরি করে যেখানে লেখা ছিল এসআই সত্যম আইনের বিরুদ্ধে গিয়ে রকি আর দিগজার সেটেলমেন্ট করাতে চেয়েছিল। এর বিনিময়ে সে 70 লক্ষ টাকাও নিয়েছিল। সেই টাকাটা সত্যমের গাড়িতেই পাওয়া গিয়েছে। সেটেলমেন্ট না হওয়ার কারণে সত্যম রকিকে মেরে ফেলেছে। এরপর সত্যম দিগজাকেও মারার চেষ্টা করে, তাই দিগজা নিজেকে বাঁচানোর জন্য সত্যমকে মেরে ফেলেছে। চারি নিজেকে এই পুরো ঘটনাটার একমাত্র আই উইটনেস দাবি করে। এভাবে মিথ্যা কেস সাজিয়ে চারি দিগজাকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেয়। শত শত পুলিশ মিথ্যা সাক্ষী প্রমাণের সাহায্যে অপরাধীদের বাঁচিয়ে দেয়। একজন পুলিশ যদি মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধীদের শাস্তি দিতে সাহায্য করে তবে এতে দোষের কি? চারি স্টেটমেন্টটা দিগজাকে পড়ে শুনিয়ে সেখানে দিগজার সিগনেচার নেয়। এরপর বলে, আপনি ঠিক বলেছিলেন, কখনো কখনো নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হয়। দিগজা কোনো জবাব দেয় না। দিগজার জন্য এটা প্রথম ছিল না, এর আগেও একবার দিগজা নিজের সমস্যার সমাধান নিজেই করেছিল। দিগজার মা বাবার মৃত্যুর পর সে তার মামা মামির সাথেই থাকতো। দিগজার মামা সুযোগ পেলেই দিগজার উপর পাশবিকতা চালাতো। 2 বছর ধরে অত্যাচার চলার পর যখন দিগজার সহ্যের সীমা পার হয়ে যায় তখন সে নিজেই মামাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন দিগজা ইচ্ছা করে সাবান লাগিয়ে বাথরুমের ফ্লোর পিচ্ছিল করে রাখে। দিগজার মামা গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে দিগজার মামার মাথা ফেটে যায়। হসপিটালে মৃত্যুর প্রহর গুনতে গুনতে দিগজার মামা দিগজাকে ডেকে তার কৃত পাপের জন্য অনুশোচনা করে বলে, সৃষ্টিকর্তা আমাকে আমার পাপের শাস্তি দিয়ে দিয়েছে। দিগজা বলে, সৃষ্টিকর্তা না, আমি তোমাকে শাস্তি দিয়েছি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে, আর আপনাদের জন্য কিছু কথা আছে। যুগ যুগ ধরে আমাদের সমাজে মেয়েদের সাথে অন্যায় হয়ে আসছে। সমাজের যত নিয়ম কানুন বিধি নিষেধ সবই যেন মেয়েদের জন্যই। সবসময় মেয়েদেরকে শেখানো হয় ভালোভাবে চলাফেরা করতে হবে, ভালো পোশাক পরতে হবে, রাতের বেলা বাড়ি থেকে বের হওয়া যাবে না। কিন্তু কখনো ছেলেদের শেখানো হয় না মেয়েদের সম্মান করো, তাদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করো। এই কারণে প্রতিনিয়ত আমাদের সমাজে মানুষরূপী নরপশুদের জন্ম হয়। যদি আমরা পুরুষরা মেয়েদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করতে সাহায্য না করি তাহলে মেয়েরা শত বিধিনিষেধ মেনে চললেও নরপশুদের হাত থেকে রক্ষা পাবে না। তাই সবার আগে আমাদের পুরুষদেরকেই সংযত হতে হবে। চলুন আমরা সবাই মিলে আমাদের মা বোন সহ সমস্ত নারীদের জন্য একটা সুরক্ষিত সমাজ তৈরি করি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত সমাজ করুন। আল্লাহ হাফিজ।